হ্যালো। আহ, হ্যালো। হ্যাঁ, আমরা কি লাইভে এসেছি? আচ্ছা আচ্ছা। সো হ্যাঁ, আমরা মনে হয় অনেক মানুষ জয়েন করতেছি অলরেডি। আচ্ছা। সো যারা অলরেডি চলে আসছি, হ্যাঁ শান্ত, হাই ভাইয়া। ঠিক আছে। শান্ত দেখি সবসময় সব ক্লাসে ফার্স্টে ঢুকে। থ্যাংক ইউ শান্ত। আচ্ছা, যারা অলরেডি চলে এসছি আমরা একটু কাইন্ডলি জানাই লাইটিং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা। লাইটিং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা। রুদ্র ওয়েলকাম ভাইয়া। আচ্ছা। হ্যাঁ শফি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সালাম ভাইয়া, দেন হচ্ছে প্রীতু, দেন হচ্ছে তুরিন, উপমা। উপমা মনোযোগ দিয়ে ক্লাস করবা ভাইয়া। ঠিক আছে আচ্ছা। সো আমরা কি চলে এসেছি সবাই? হ্যাঁ, আমরা আস্তে আস্তে আসছি। সো কেমন আছি আমরা আসলে? ঠিক আছে। দুপুরে একটা ক্লাস করলাম আমরা, কিসের ওপর ছিল সেটা? কেমিস্ট্রি। সো এখনকার ক্লাসটা তোমরা নিশ্চয়ই জানো, যেটা হবে ফিজিক্সের ওপর। সো অনেক বন্ধুই চলে আসছে এখানে, শফি, শান্ত, দেন হচ্ছে নেমেসিস প্রাইম, ইয়াকুত, পারভিন, ইমা, ইমা, দেন হচ্ছে ব্যর্থ আমি। ব্যর্থ আমি বন্ধু, তোমার রিয়েল নাম কি? নামই হইতেছে ব্যর্থ আমি। আচ্ছা। সো দেন হচ্ছে জান্নাত শেফা। ঠিক আছে, দেন হচ্ছে জাহিদুল, ইমন, ইশতিয়াক, হোয়াটসঅ্যাপ ব্রো, হ্যাঁ ভালো ভাইয়া। ফারহানা খান মিম। ঠিক আছে মিম, চলো ঢাকা ভার্সিটি থেকে ঘুরে আসি। ঠিক আছে আচ্ছা। মুনতাকিম, জি ভাইয়া। অল ওকে। সাবিত, থ্যাংক ইউ, পারফেক্ট ভাইয়া। এসে গেছি পিয়াল। গ্রামে থেকেও ক্লাস করতেছো, ঢাকায় চলে আসা উচিত ছিল আসলে। ঠিক আছে মীর, উপমা, জি ভাইয়া, থ্যাংক ইউ আপু। শান্ত, ব্যর্থ আমি কিশোরগঞ্জ থেকে বলতেছো? আচ্ছা ভাই, অনেক দূরে। ফয়সাল ওয়াদি, ফয়সাল চলে আসছে, হ্যালো ভাইয়া। দেন হচ্ছে সাজিদ ফারহান, প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা। দেন হচ্ছে মাহি চলে আসছে, মাহি। সামিউল ইসলাম চৌধুরী, শাফি, ফারিয়া ঐশী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। মিথিলা, শেখ নিহাল, শফি। সো সবাই মোটামুটি চলে আসছে যারা আমাদের এখানে আসার কথা। মেম্বার আর একটু বাড়বে আমি জানি। সো আমরা যারা চলে আসছি, এবং আমরা তো জানি আমরা অলমোস্ট সবাই সবাইকে চিনি ভাইয়া এখানে। সো তোমরা একটা কাজ করো, ক্লাসটাকে একটু তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেট, কলেজমেট সবার কাছে একটু শেয়ার করো। ওয়াচ পার্টির মাধ্যমে অথবা যেভাবেই পারো একটু ক্লাসটাকে কাইন্ডলি শেয়ার করো। এবং শেয়ার করলেই আমরা আরেকটু মেম্বার বাড়লে আস্তে আস্তে আমরা যেটা বলি, আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্সের উপর আমাদের ক্লাসটা আসলে আসতে শুরু করব। ওকে। অমি আসছে, অমি। ঠিক আছে, ডিউতে যাই মিম বলতেছে, চলেন ভাইয়া ডিউতে যাই। হ্যাঁ ইনশাল্লাহ যাবো মিম। ঠিক আছে। সো উপমা কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। উপমা, তোমার শেষে এই জিব্বাটা বের না করলে আসলে বেশি ভাল লাগে। ঠিক আছে। নাসিবুল, সাজিদ, প্রেজেন্ট ভাইয়া, হ্যাঁ মিথিলা। তো সবাই ভালো আশা রাখি, হ্যাঁ। আচ্ছা। মুনতাকিম মাহমুদ, নেট ডিস্টার্ব হইলে সমস্যা, ইনশাল্লাহ নেট ডিস্টার্ব হবে না। অমি। ঠিক আছে। দেন চলে আসছে মিম, পিয়াল, তোসরা, হ্যাঁ হ্যালো ভাইয়া। দেন হচ্ছে, হ্যাঁ তানজিম, প্রেজেন্ট আপু। আচ্ছা। আমিও গ্রামে ভাই, ঢাকা চেয়েও আসতে পারতেছি না। মাহি, গ্রামেই থাকো, কোনো সমস্যা নাই। ক্লাসগুলো ঠিকভাবে করো, ইনশাল্লাহ কোনো পিছাচ্ছ না ভাইয়া। সব কিছু ওকে। ঠিক আছে ওকে। আচ্ছা মার্জিয়া মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। সো মিম, তোমাদের ওই গ্রুপ থেকে আসলে যতটুকু আমি বুঝি সবচেয়ে কম হচ্ছে আসলে পার্টিসিপেশন। মিম, মুগদার ব্যাচ 1 থেকে সবচেয়ে কম পার্টিসিপেশন, বাকি সবগুলো মোটামুটি ওকে আছে। আচ্ছা। সো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার এবং প্রমোট করো। আমি ক্লাসটা যেটা বললাম, তাপগতিবিদ্যা আমাদের লেকচার আসলে 2টা হয়ে গেছে। ঠিক আছে, সে 2টা লেকচার আমি একটু তোমাদেরকে কি বলবো বলো, একটু তোমাদেরকে আরেকবার প্রিভিউ করে আমি চাচ্ছি আমাদের আজকের লেকচারটাতে মেইনলি যেতে। ঠিক আছে। দেন সিজান, দ্বীপ চলে আসছে, সিজান, দ্বীপ। দেন দেন হচ্ছে, হ্যাঁ। সো অনেকেই আসছে, হ্যাঁ অমি, অমিও এবার জিব্বা দেওয়া শুরু করছো। ঠিক আছে আচ্ছা উপমা, সমস্যা নাই, জিব্বা মারলেও সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা। সো হ্যাঁ। আচ্ছা, লাগবে একটু পর। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আচ্ছা, অনেক মানুষই চলে আসছে। আমরা পিছনের ক্লাসটার একটা প্রিভিউ দিয়ে নিই। আমরা পড়তেছিলাম হচ্ছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা হচ্ছে ফিজিক্সে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1। ঠিক আছে আচ্ছা। সো হ্যাঁ, অনেকেই যারা আসছে আমরা একটু ক্লাসটা করি। এমডি হুসাইন, নাফিস, মুনতাসির, হ্যাঁ
যারা ক্লাস চলে আসছে সিফাত, ঠিক আছে, লাবনা দিয়ে ক্লাস করো, ঠিক আছে। আচ্ছা, সো বন্ধুরা শোনো, এখানে যেটা তোমাদেরকে আমি বলতেছিলাম, হ্যাঁ অলমোস্ট আমরা যে নর্মাল মেম্বার থাকি 60 জনের মতো মানুষ আমরা চলে এসেছি। ক্লাসটা মেবি আর একটু বাড়তে পারে। সেকেন্ড পার্ট হবে না ভাইয়া? সাজিদ ফারহান, আমাদের আসলে আগে ফারহান 2টা ক্লাস হয়ে গেছিল। একটা ক্লাস একটু কম সময়ের, মাত্র 10-15 মিনিট, আরেকটা ক্লাস ছিল 45 মিনিটের মতো। ওইটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, আজকের এই পার্টটা হচ্ছে পার্ট 3। ঠিক আছে সাজিদ? এবং সবগুলো দেখবা আমাদের এই লাইভ গ্রুপে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। উপমা জিপা বার করতে থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এবার আমি তোমাদেরকে বলি আমরা যেখানে এসেছিলাম সেটা হচ্ছে তোমার ক্লাস শুরু। আচ্ছা, আমরা এসেছিলাম হচ্ছে তোমার কিসে বলো, তাপগতিবিদ্যাতে। তাপগতিবিদ্যার প্রথম দিকের পার্টগুলো ছিল তাপ এবং তাপমাত্রা নিয়ে, যেখানে তাপ ছিল এক প্রকারের শক্তি এবং যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, ঠিক আছে। আর তাপমাত্রা কি ছিল? তাপমাত্রা ছিল এক রকমের তাপীয় অবস্থা যা নির্ধারণ করে আমরা একটা বস্তুকে টাচ করলে, ফিজিক্যালি যদি টাচ করি তাহলে আমরা কি তাপ দিব নাকি তাপ নিব, ঠিক আছে। ওকে, সো এইভাবেই আসলে আমাদের শুরুটা ছিল। দেন আমরা অনেকগুলো জিনিস দেখছিলাম, ঠিক আছে, আমরা তাপ মাপি। তো বন্ধুরা যারা ক্লাস করতেছো এবং লাস্ট ক্লাসটা করছো, তোমরা আমাকে বলে জানাও দেখি ভাইয়া যে তাপ পরিমাপক যন্ত্র কি, ঠিক আছে। আমি লিখে দিছিলাম তোমাকে, তাপ মাপা হয় হচ্ছে বলো ক্যালোরিমিটার দিয়ে, আর তাপমাত্রা মাপা হয় হচ্ছে থার্মোমিটার দিয়ে। তাপ পরিমাপ করে ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপ করে থার্মোমিটার দিয়ে। ওকে, আচ্ছা। এবং প্রত্যেকটা পদার্থের জন্যই, নর্মালি উদ্বায়ী পদার্থগুলো বাদ দিলে প্রত্যেকটা পদার্থের জন্য একটা বলো গলনাঙ্ক আছে এবং একটা কি আছে বলো স্ফুটনাঙ্ক আছে। সো স্ফুটনাঙ্ক আর গলনাঙ্কের মধ্যে যে তাপমাত্রার ব্যবধান, সেটাকে বলা হয় এই থার্মোডাইনামিক্সে বা তাপগতিবিদ্যায় মৌলিক ব্যবধান বলে, ফান্ডামেন্টাল ইন্টারভাল। ওকে, সো ওখানে আমি লাস্ট ক্লাসে যে পার্টটা দেখছি আমরা একটু খাতায় একটু দেখে টেখে নেই এবং এরপর আমরা শুরু করব। ওকে, আচ্ছা আসো, সো আমরা চলে যাচ্ছি। সবাই কিন্তু খাতা নিয়ে বসো, খাতা কলম এবং অবশ্যই ক্যালকুলেটর, কারণ মাঝে মাঝে আমরা আসলে অঙ্ক করব। সো আমি যেমন ক্যালকুলেটর নিয়ে বসে গেছি, তোমরাও কিন্তু অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসো, ঠিক আছে। সো খাতা কলম ক্যালকুলেটর নিয়ে ঝটপট বসে যাও, যতটুকু আমি পারি তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, সো আসো, যেটা আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, কি বলো, আমরা খাতা থেকে লাস্ট ক্লাসের একটা প্রিভিউ দেখে নেই। ওকে, আসো। সো দেখো এখানে, আচ্ছা সাবিহা, ওকে। সো দেখো এখানে বন্ধুরা, আমাদের এখান থেকে লেকচারটা আসলে শুরু ছিল। আমাদের এখান থেকে যে ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার কত বলো, এটা চ্যাপ্টার ছিল কত বলো 1, ঠিক আছে। ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1, তাপ পরিমাপক যন্ত্র ছিল ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপক যন্ত্র ছিল থার্মোমিটার। এবং যেটা বলছিলাম আমরা, এই বলো মৌলিক ব্যবধান হচ্ছে স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক। যে কোনো পদার্থের জন্য বলো এই স্ফুটনাঙ্ক থেকে গলনাঙ্কের বিয়োগ ফলটাই হচ্ছে কি বলো মৌলিক ব্যবধান, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আমি একটু কমেন্টগুলো পড়ি, দেখি কয়জন বন্ধু আসলে জানাতে পারছে। হ্যাঁ, অনেক বন্ধু। হ্যাঁ, আমিও ভাই আর একটা ক্লাসও মিস দেই নাই, থ্যাংক ইউ মালিহা কোনো ক্লাস মিস না দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক বন্ধু। শফি তোর গায়ে চিপসের গন্ধ, এইসব কমেন্ট করবা না। হোসাইন, দেন হচ্ছে ঠিক আছে রাফসান, দেন হচ্ছে অমি, সাবিত, জিহাদ সরকার, তোসরা, ঠিক আছে, আরিয়ান দ্বীপ, যারা আসলে কমেন্ট করছো সবাই থ্যাংক ইউ ভাইয়া। অনেকে কমেন্ট করছে যে বলো তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার, 2 হাতে ধরিস, ঠিক আছে। তাপ পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার। সো মৌলিক ব্যবধান হচ্ছে স্ফুটনাঙ্ক গলনাঙ্কের মধ্যে ডিফারেন্সটা তাপমাত্রার স্কেল। সো স্কেল বানানোর মূলনীতি কোনটা শোনো, তাপমাত্রার স্কেল বানানোর মূলনীতি হচ্ছে স্কেল মাইনাস গলনাঙ্ক ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক। এটা হচ্ছে মূলনীতি, স্কেল মাইনাস গলনাঙ্ক ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক। এটা ছিল প্রথম পেজ। দেন আমরা বলো 5টা স্কেল শিখছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কি লিখে দিয়েছিলাম, সিতে সেলসিয়াস স্কেল, কেতে কি কেলভিন স্কেল, এফতে ফারেনহাইট স্কেল, আরতে হচ্ছে রোমার স্কেল, আরতে রোমার স্কেল, আর এনতে র্যাঙ্কিন স্কেল। এবং এটা দিয়ে আমরা কিন্তু যে কোনো স্কেল থেকে অন্য একটা স্কেলে কি করতে পারি বলো কনভার্ট করতে পারি। তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে ডিরেক্টলি সম্পর্ক হচ্ছে এটা। ডান, এটা আমরা দেখছিলাম। দেন আমরা একটা ক্লাস ওয়ার্ক করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 কত বলো ফারেনহাইট। ওকে, সো
স্বাভাবিক তাপমাত্রা 98.4 ফারেনহাইট হলে সেলসিয়াস ও কেলভিন স্কেলের মান কত? এটা আমরা শিখছিলাম, ঠিক আছে। সো এটা আমরা ক্লাস ওয়ার্কে দেখছিলাম। দেন ছিল হচ্ছে পরম তাপমাত্রা, এবং তোমাদের জন্য একটা কথা মনে আছে নিশ্চয়ই সবার, যে পরম তাপমাত্রাকে ক্যাপিটাল টি দিয়ে লেখে, এবং কেলভিন স্কেলের তাপমাত্রাকে আমরা কি বলি বলো? পরম তাপমাত্রা, ঠিক আছে। কেলভিন স্কেলের তাপমাত্রাই পরম তাপমাত্রা। দেন হচ্ছে পানির চৈধ বিন্দু, ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে চৈধ বিন্দু কাকে বলে? যে তাপমাত্রায়, যে নির্দিষ্ট চাপে, হ্যাঁ, চৈধ বিন্দু সংজ্ঞা বলতেছি, নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো একটা পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকতে পারে তাকে চৈধ বিন্দু বলে। সো পানির চৈধ বিন্দু ছিল -273°C, যার নাম হচ্ছে বলো পানির চৈধ বিন্দু। সো -273°C হচ্ছে 0 কেলভিন। এখান থেকে আমরা 0°C হচ্ছে 273 কেলভিন, উভয় পক্ষে আমরা কি করলাম বলো? 273 যোগ করলাম, ঠিক আছে। তাহলে θ°C হবে 273 প্লাস θ কেলভিন, এবং এটাই কিন্তু পরম তাপমাত্রা। টি এর মান কত? 273 প্লাস θ কেলভিন, যেখানে θ হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। θ কি? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। ওকে, আচ্ছা। এই ছিল। পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ করছিলাম যে তাপমাত্রা 27°C হলে পরম তাপমাত্রা কত। এই ছিল আমাদের লাস্ট দিনের লেকচার 1। সো আসো আমরা আজকে চলে যাব হচ্ছে একদম লেকচার 2 তে। ওকে, সো লেকচার 2 তে যাওয়ার আগে তোমাদের জন্য আমার কোশ্চেন, লেকচার 2 তে আমরা যেহেতু যাচ্ছি, লেকচার 2 তো না, লেকচার 3। তো তোমাদের জন্য প্রথমেই আমার কোশ্চেন, আমরা আজকে যেটা দিয়ে শুরু করব বন্ধুরা, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার সূত্র, ঠিক আছে। আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখছি। তো তোমাদের কাছে আমার ঝটপট একটা কোশ্চেন, আমি শুধু মুখে বলি, সবাই কমেন্ট সেকশনে লিখে জানাবা, যে কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি 50°C হয়, 50°C হলে ওই বস্তুটির পরম তাপমাত্রা কত? সবাই কমেন্ট সেকশনে লিখো যে কোনো একটি বস্তুর তাপমাত্রা 50°C হলে ওই বস্তুটির পরম তাপমাত্রা কত, ঠিক আছে। তো সবাই একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও, ঠিক আছে। আসো, সো এই আচ্ছা, সো খেয়াল করো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা আজকে শুরু করব, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে পার্ট 3। ওকে, সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার, তোমরা কমেন্ট সেকশনে ওইটার অ্যান্সার লিখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। ওকে, সো আমি একটু কমেন্ট সেকশনে চেক করি কারা কারা কি অ্যান্সার দিলা। হ্যাঁ, অনেক বন্ধু, এই সাজিদ ফারহান 5টি স্কেলের মধ্যে সম্পর্ক দেখিয়েছো, থ্যাংক ইউ বন্ধু। দেন হ্যাঁ, দেন হচ্ছে নাসিবুল সাজিদ 323 কেলভিন, নাসিবুল সাজিদ। দেন হচ্ছে সাকিব, সাবিত, ইশতিয়াক আহমেদ, দেন হচ্ছে মুনতাকিম, সিলমি। আচ্ছা, দেন হচ্ছে কেলভিনে হবে ভাইয়া 323 কেলভিন, গুড। সিফাতুল্লাহ পিয়াল, যারা জানো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও। সো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমি আবার দেখবো। সো ক্লাসটা বোঝা যাচ্ছে তো সবার? কাইন্ডলি একটু মানে কি বলবো, নড়াচড়া দিয়ে আমাকে একটু জানায়ও, ঠিক আছে, লাইক টাইপ বা কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। পিয়াল, দেন হচ্ছে আসিফ, মিম, ঠিক আছে, ঠিক আছে। ফারিয়া, ঐশী, হ্যাঁ তোমার নাম নিচ্ছি তো আসলে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো দেখো পার্ট 3 না আমি, এটা পার্ট 2 না, পার্ট 3, কারণ লাস্টের ফিজিক্স ক্লাসে মাঝখান দিয়ে আমরা ভাগ করে এটাকে দুইটা বানাই ফেলছিলাম। সো আজকে এই জন্য পার্ট 3 হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমস্যা নাই। আচ্ছা, সো আসো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে পার্টটা বলে সেটা আমি তোমাকে একটু বলি, ঠিক আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র একটু লাগবে এখানে। আচ্ছা, সো বন্ধু, ঠিক আছে, তাপগতিবিদ্যার ফার্স্ট লটা ফার্স্টে একটু মুখে আমি বুঝাই নিই, যেটা আমি সব কিছু জানি, প্রত্যেকটা মনে রাখবা। ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা পার্টি, প্রত্যেকটারই মানে প্রত্যেকটা ফর্মুলারই দুইভাবে বোঝানো লাগে। একটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করি, বা প্র্যাকটিক্যাল লাইফে এটা কিভাবে আসে, সেই জিনিসটা প্রথমে, এবং এরপর হচ্ছে খাতা কলমে, ঠিক আছে। সো আমরা যদি ফিজিক্যালি জিনিসটা ভালো বুঝতে পারি, তাহলে দেখা যাবে যে খাতা কলমে আমরা এটা আরো ভালো ধরতে পারবো, ঠিক আছে। সো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে প্রথমে। যেমন ধরো আমি তোমাদেরকে বলি,
আমরা যখন ফুটবল খেলতে মাঠে নামি তার আগে কিন্তু আমরা বডিটাকে কি করি, জগিং করে করে ওয়ার্ম আপ করে নিই, নেই কি? অবশ্যই নেই, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যে বডি জগ করে করে বা একটু লাফা নড়াচড়া করে করে গরম করি, ঠিক আছে, তার মানে কি আমরা লাফাইলে কি হয়, শরীর গরম হয়, ঠিক আছে। বা আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি, আমরা ধরো 1 তলা থেকে 4 তলা বা 5 তলা পর্যন্ত সিঁড়িতে উঠলাম, ঠিক আছে, অনেকক্ষণ যদি আমরা কাজ করি আমাদের বডি কি হয় বলো, গরম হয়। তাহলে এই কথাটা কি বলা যায়, শরীরে উৎপন্ন তাপ হচ্ছে কৃত কাজের সমানুপাতিক। কাজ যত বেশি করব আমাদের শরীরে উৎপন্ন তাপ কি তত বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা একটা কথা যে কাজ হচ্ছে তাপের কি বলো, সমানুপাতিক। উল্টা করে আরেকভাবে এরকম ভাবে বলা যায় যে আমরা, আমাদের যদি অনেক বেশি শক্তি থাকে তাহলে আমরা বেশি বেশি কি করতে পারবো বলো, কাজ করতে পারবো। সো কাজ যেমন তাপের সমানুপাতিক, ঠিক তেমনি তাপও কিন্তু কাজের সমানুপাতিক। আমাদের যত বেশি কাজ করলে শরীর বেশি গরম হবে, তাপ বেশি উৎপন্ন হবে। আবার বেশি শক্তি থাকলে আমরা বেশি কি করতে পারবো বলো, কাজ করতে পারবো। সো এইটাই আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দুই ভাবে আসলে আমাদের বইয়ে কি করছে, এক্সপ্লেইন করছে, ঠিক আছে। এটা ছিল প্রথম ভাবে। প্রথম ভাবে কি এক্সপ্লেইন করছে, যে আমাদের কৃত কাজ, কাজকে যদি আমরা ডাব্লিউ, কাজ ইংলিশ হচ্ছে ওয়ার্ক, সো ওয়ার্ককে যদি আমরা ডাব্লিউ এবং উৎপন্ন তাপকে যদি এইচ, তাপ ইংলিশ হচ্ছে হিট, সো হিটকে যদি আমরা এইচ দিয়ে লিখি, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে, আমি তোমাকে বইয়ের ভাষায় বলি, যে যান্ত্রিক শক্তিকে তাপে অথবা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে এরা পরস্পরের সমানুপাতিক হবে। অর্থাৎ তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি পরস্পরের কি হবে বলো, পরস্পরের সমানুপাতিক হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এবার খাতায় চলে যাচ্ছি, সূত্রটার আমাদের একটু ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন লাগবে, ওকে। আচ্ছা, খাতায় একটু লিখে নিও সবাই বন্ধু, ধর। আচ্ছা, সো এখানে আমি একটু কমেন্ট সেকশনটা আবার একটু দেখে নেই। হ্যাঁ আলিফ, হ্যাঁ নিরুপমা দেখতেছি, কিন্তু এই এমন করে না, দুষ্টামি করে না। জারিফ বিন ওয়ালেদ, নিহাল, ঠিক আছে, ওয়ার্ম আপ করে। আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, সো অনেকে লিখতেছে আজকে তো মাটি কাটার কাজ করলে আরো অনেক বেশি সহায়, একটু তো হবই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো এগুলা লেখে না, এই যে রিদি কি লিখতেছে, ঠিক আছে, এগুলা লেখে না আপু। আচ্ছা, সো আসো, সো আসো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা, প্রথম সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক এইচ। অর্থাৎ কৃত কাজ যদি ডাব্লিউ হয় এবং উৎপন্ন তাপ যদি এইচ, হিট এইচ হয়, তাহলে ডাব্লিউ সমানুপাতিক কি বলো, এইচ, ঠিক আছে। অর্থাৎ কাজ হচ্ছে তাপের কি বলো, সমানুপাতিক। তো আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে আসি এবং ধ্রুবক যেটা আনা হয় সেটা হচ্ছে সেই চিরাচরিত না, এখানে ধ্রুবক আকারে আসে হচ্ছে যে কে বলা হয় ঝুলের ধ্রুবক। তাহলে যে কত হবে, যে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। তো খেয়াল রাখা লাগবে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যান্ত্রিক শক্তিকে তাপে অথবা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে এরা পরস্পরের কি হবে বলো, সমানুপাতিক হবে। অর্থাৎ কৃত কাজ যদি ডাব্লিউ এবং উৎপন্ন তাপ যদি এইচ হয়, ডাব্লিউ সমানুপাতিক এইচ। তো ডাব্লিউ ইকুয়াল টু কত লিখবো আমরা, জে এইচ, যেখানে জে হচ্ছে জুলের ধ্রুবক, ওকে। আচ্ছা, যে যদি জুলের ধ্রুবক হয় তাহলে এখান থেকে কি আসে বলো দেখি ভাইকে। আচ্ছা, খেয়াল করো, জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো জে ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। আচ্ছা, সো এখানে আমরা জে এর যে ভ্যালুগুলো পাই একটু মনে রেখো, জে এর ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, একটু লিখে নিও, জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে। আবার আরো দুইটা জিনিস মনে রাখা লাগবে, 1 ক্যালোরিতে 4.2 জুল এবং 1 জুলে 0.24, 1 জুলে 0.24 ক্যালোরি, ঠিক আছে। সো জে এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি, 1 ক্যালোরিতে 4.2 জুল এবং 1 জুলে 0.24 কি বলো, ক্যালোরি, ঠিক আছে। সো এই ভ্যালুগুলো তোমাকে আসলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভের জন্য মনে রাখা লাগবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো খেয়াল করো, এই জিনিসগুলো যদি আমাদের মনে থাকে আমরা চলে যাব এর পরের পার্টে। এর পরের পার্টের নাম হচ্ছে সিস্টেম। কি নাম বলো, সিস্টেম। আমরা এখন যে পার্টটা পড়বো সেটার নাম হচ্ছে সিস্টেম,
ওকে, আচ্ছা বন্ধুরা, সো এবার যে পার্টটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে সিস্টেম। সবাই খাতায় টাইটেল দিও সিস্টেম। আমরা সিস্টেম, বিভিন্ন টাইপের সিস্টেম সম্পর্কে আমরা আসলে জানবো। ওকে, আচ্ছা, সো আসো সিস্টেমটা আমরা একটু জেনে নেই। সো সিস্টেম বলার আগে সিস্টেমটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি আগে। সিস্টেম জিনিসটা আসলে কি? সিস্টেম জিনিসটা আসলে কি? শোনো, তাপগতিবিদ্যায় সিস্টেম হচ্ছে এমন একটা সিচুয়েশন বা এমন একটা অবস্থা, এমন একটা পাত্র বা এমন একটা অবস্থা যেখানে তাপীয় আদান প্রদান হয়। ফিজিক্সে তাপীয় আদান প্রদান হয় এমন সব কিছুকে আমরা কি বলি বলো? সিস্টেম বলি। যেমন ধরো রান্নাঘরে কি হয়, আমরা চুলার মাধ্যমে আমাদের যে রান্না করা হয় সে পাত্রের তলায় কি করি? তাপ দিই। সো এখানে একটা সিস্টেম আছে। সো রান্নাঘর টোটালটাই একটা কি বলো? সিস্টেম। আমাদের যে ফ্রিজের মধ্যে কি হয়, এখানে কিছু কিন্তু তাপীয় আদান প্রদান হয়। আমরা ভিতর থেকে হিট নিয়ে ভিতরটাকে আরেকটু কি করে ফেলি বলো? ঠান্ডা করে ফেলি। যেহেতু এখানে তাপীয় আদান প্রদান হয়, সুতরাং এটাও কিন্তু একটা কি বলো? সিস্টেম। ওকে, আচ্ছা, সো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। যেখানে তাপীয় আদান প্রদান সম্ভব হয় সেটাই হচ্ছে ফিজিক্সের ভাষায় কি বলো? সিস্টেম। আশা রাখি সবার জন্য সহজ হচ্ছে জিনিসগুলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সো খেয়াল করো। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, আসো, যেটা আমি তোমাকে বলতে নিচ্ছিলাম। দেখো বন্ধু, সিস্টেম সিস্টেম যদি তোমরা সংজ্ঞা লিখতে চাও বা বই থেকে আমি তোমাদেরকে একটু বলতে চাই। সো বইয়ে এইভাবে লেখা সিস্টেমের ইয়েটা যে যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মানের পরিবর্তন হয় সেই পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ক্লাসের জন্য বলো কোন স্যারের বই, শাহজাহান তপন স্যারের বইটা আসলে ফলো করি। সো ওখানে সিস্টেমের সংজ্ঞাটা এইভাবে দেওয়া যে কি বলো, যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের পরিবর্তন হয় তাকেই বলা হয় সিস্টেম। বা তুমি যদি নর্মালি বলতে চাও এভাবে বলবা যে যে সিচুয়েশনে বা যে অবস্থায় বা যে স্থান থেকে তাপীয় আদান প্রদান সম্ভব হয় তাকেই বলা হয় কি বলো? সিস্টেম। সো বিভিন্ন টাইপের সিস্টেম আছে এবং বিভিন্ন টাইপের সিস্টেমের মধ্যে কয়েকটা পরিচিত সিস্টেমের নাম তোমাকে আমি একটু বলি। উন্মুক্ত সিস্টেম, প্রথমটার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম বা খোলা সিস্টেম। ঠিক আছে, উন্মুক্ত সিস্টেম কাকে বলে? যে সিস্টেম পরিবেশের সাথে দুটা মেজর জিনিস মনে রাখবা, ভর এবং শক্তি। যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে তাকে বলা হয় উন্মুক্ত বা খোলা সিস্টেম। ঠিক আছে, আশা রাখি সবাই নোট আউট করে রাখতেছো জিনিসগুলো। আচ্ছা, সো উন্মুক্ত সিস্টেম কোনটা? যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারে তাকে বলা হয় উন্মুক্ত সিস্টেম। ঠিক আছে, যেমন ধরো আমাদের নর্মাল দাঁড়িপাল্লা। ঠিক আছে, নর্মাল দাঁড়িপাল্লা ধরো এই যে আমার দুই হাতে দুইটা, একটা ক্যালকুলেটর একটা ছোট ফোন। সো দাঁড়িপাল্লার মধ্যে কি হয় শোনো, আমরা কিন্তু ধরো চাল কিনতে গেছি, তখন আমরা কি করি? এক পাশে চাল দেয়, এক ধরো 5 কেজি। সো আমরা এক পাশের ইয়েতে একটা 5 কেজির বাটখারা রাখি এবং আরেক পাশে কি করি বলো? চাল দিতে থাকি এবং দুটো যখন সমান হয় তখনই কিন্তু আমরা সেটাকে কি চালটা নিয়ে নিই। সো এখানে যতক্ষণ না দুটো দাঁড়িপাল্লা সমান হয় ততক্ষণ কিন্তু আমরা নিই না। সো এই জিনিসটার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম। আমরা ইচ্ছা করলে দাঁড়িপাল্লাটাকে বলো রিপ্লেস করতে পারি, 5 কেজির জায়গায় 2 কেজি 10 কেজি দিতে পারি। আবার এই চালের পরিমাণও কিন্তু মানে কমাইতে বাড়াইতে পারি। সো এটাই হচ্ছে কথা, যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুটাই বিনিময় করতে পারবে তার নাম হচ্ছে উন্মুক্ত সিস্টেম। ওকে, আশা রাখি বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেন আসি 2 নাম্বারটাতে। 2 নাম্বারটা হচ্ছে বদ্ধ সিস্টেম। খেয়াল রাখবা, 2 নাম্বারটা কি বলো? বদ্ধ সিস্টেম, আবদ্ধ সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে শুধুমাত্র বলো পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বলা হয় বদ্ধ সিস্টেম। যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না তাকে বলা হয় কি সিস্টেম বলো? বদ্ধ সিস্টেম। আশা রাখি বোঝা যাচ্ছে। তো বদ্ধ সিস্টেম কোনটা শোনো, বদ্ধ সিস্টেম হচ্ছে আমাদের বাসায় ফ্রিজ। ঠিক আছে, ফ্রিজে যদি আমরা খাবার রেখে দিই খাবার কিন্তু পরিমাণে বাড়েও না কমেও না, কিন্তু খাবার থেকে কি হয় বলো? ফ্রিজ তাপ শুষে নিয়ে বাইরে নিয়ে আসে। খেয়াল রেখো, আমাদের ফ্রিজটা কিন্তু একটা বদ্ধ সিস্টেম। ফ্রিজের ভিতরে খাবার রাখলে খাবারের ভর বাড়েও না কমেও না, কিন্তু ফ্রিজ থেকে আমরা কি হয় বলো? কম্প্রেসার তাপ শুষে নিয়ে এসে বাইরে পাঠিয়ে দেয়। ঠিক আছে, সো এই জিনিসটার নাম হচ্ছে কি সিস্টেম বলো? বদ্ধ সিস্টেম। আমরা এই চ্যাপ্টারের শেষে
ফ্রিজ সম্পর্কে আসলে পড়বো। সো 1 নাম্বার উন্মুক্ত সিস্টেম, যেটা ভর এবং শক্তি দুটাই বিনিময় করতে পারে। 2 নাম্বার বদ্ধ সিস্টেম, যেটা কেবলমাত্র কি পারে বলো, যেটা কেবলমাত্র শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। ওকে, গেল দুইটা। নাম্বার থ্রি হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না। সরি, আচ্ছা, যে সিস্টেম পরিবেশের সাথে ভর বা শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না তাকে বলা হয় হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। কি নাম বলো? বিচ্ছিন্ন সিস্টেম। ওকে, সো খেয়াল রাখবা, উন্মুক্ত সিস্টেম সে কি করে, ভর এবং শক্তি দুটাই বিনিময় করতে পারে। 2 নাম্বার হচ্ছে কি বলো বলো 2 নাম্বার হচ্ছে বদ্ধ সিস্টেম, যেটা শুধুমাত্র কি করতে পারে, শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। 3 নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, যেটা ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না। ঠিক আছে, সো বিচ্ছিন্ন সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে শূন্য স্থান, বায়ু শূন্য স্থান, ভ্যাকুয়াম যেটাকে আমরা বলি। সো ভ্যাকুয়ামের মধ্যে ভ্যাকুয়াম বা বায়ু শূন্য স্থানটা হচ্ছে অনেকটা বিচ্ছিন্ন সিস্টেমের একটা কি বলো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। তো সবাই কি বোঝা যাচ্ছে ক্লাস? একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও। ঠিক আছে, তোমরা নড়াচড়া না দেখলে আসলে আমি নিজেও বুঝি না তুমি আসলে বুঝতেছো কি বুঝতেছো না। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ অনেকে লিখতেছে ভাই যে সিস্টেম 3 প্রকার। হ্যাঁ, সাজিদ ফারহান সুন্দর লিখছে যে পদার্থের যতটুকু অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় বা তাপীয় আদান প্রদান হয় তাকেই কি বলা হয় বলো, সিস্টেম বলা হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা, দেন হচ্ছে পিয়াল। যাই হোক, অনেকে লিখছে। হ্যাঁ, শান্ত, স্যানিটাইজারটা কই? হ্যাঁ, স্যানিটাইজার দিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা, সো হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সো দেখো, হ্যাঁ, মার্কস কই আপনার? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, বোঝা যাচ্ছে। রং চা খেয়ে নিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ রং চা খাবো, আসলে সমস্যা নাই। উম্মে মারিয়া ফারজানা ক্লাস করতেছো, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, বোঝা যাচ্ছে তাহলে। আচ্ছা, সো আমরা দেরি না করে পরের টপিকসে চলে যাই। সো আমরা 3টা সিস্টেম কিন্তু ছিলাম। উন্মুক্ত সিস্টেম, ভর শক্তি কোনোটাই, সরি কোনোটাই না, উন্মুক্ত সিস্টেম ভর শক্তি দুইটাই বিনিময় করতে পারে। এক্সাম্পল ছিল বাটখারা। 2 নাম্বার বদ্ধ সিস্টেম, কেবলমাত্র বলো শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। এক্সাম্পল ছিল কি আমাদের বাসার ফ্রিজ। 3 নাম্বার ছিল বিচ্ছিন্ন সিস্টেম, ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না, এটা ছিল হচ্ছে আমাদের কি বলো, ফ্রিজ। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের, সরি ফ্রিজ তো না, লাস্টেরটা ছিল হচ্ছে কি বলো, বায়ু শূন্য স্থান। সো এই ছিল আমাদের হচ্ছে সিস্টেম নিয়ে কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা, সিস্টেমের পরে নতুন যে টপিকসটা আছে সেটা তোমরা ওই যে বললাম অভ্যন্তরীণ শক্তি। কি শক্তি বলো? অভ্যন্তরীণ শক্তি। আচ্ছা, সো খাতা নিশ্চয়ই দেখা যাচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে। ধরো এই কলমটা আমি এখান থেকে ফেলে দিলাম। সো দেখো কলমটা পড়লে কিন্তু একটা সাউন্ড, আশা রাখি তোমাদের ইয়েতে যাচ্ছে। দেখো কলম যদি আমি এখান থেকে ফেলে দিই, তোমাদের আশা রাখি তোমরা একটা সাউন্ড পাচ্ছ। ঠিক আছে, সেই সাউন্ডটা আসলে কেন হয়? বা এই কলমটার জায়গায় যদি আমি একটা কাচের গ্লাস কি করতাম, ফ্লোরে ফেলে দিতাম, তাহলে কি সেই গ্লাসটা ভেঙে যাইতো। কিন্তু কলম ফেললে কি কলমটা ভাঙে? ভাঙে না। তো এই জায়গাতে এই থিম থেকে আমরা আসলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি। কি নাম বলো? অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু, মূলক, আয়ন, এদের মধ্যকার একটা শক্তি থাকে, যার কারণে এরা আসলে কি হয়, অণুগুলা একসাথে কম্প্যাক্ট থাকে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে অনেক বেশি থাকে এই শক্তি, কারো কারো ক্ষেত্রে কম থাকে এই শক্তি। বস্তুর এই শক্তিটার নাম হচ্ছে অভ্যন্তরস্থ বা বলো অন্তস্থ শক্তি। কি নাম বলো? অভ্যন্তরস্থ বা অন্তস্থ শক্তি। খেয়াল থাকবে আশা রাখি। ঠিক আছে, সো এই যে যখন এই কলমটা পড়ে তখন আসলে কি হয়, এই অভ্যন্তরীণ শক্তিটাই শব্দ শক্তিতে কনভার্টেড হয়ে, যেটা তোমরা কি বলো লাইভে শুনতে পাচ্ছ। ঠিক আছে, যতটুকু পারি আসলে আমরা এক্সাম্পল দেওয়ার ট্রাই করি। ওকে, আচ্ছা, আচ্ছা, আপনার পায়ের নড়াচড়াটা মিস করতেছি ভাইয়া। হ্যাঁ, পায়ের নড়াচড়া আসলে হবে। হ্যাঁ, সো এখানে কমেন্ট পড়তে আসলাম। কমেন্ট পড়ে লাভ নাই, জুবাইর ক্লাস করো। ঠিক আছে, সো দেখো এখানে বোঝা যায় ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সো যাই হোক, হুম হুম, কলমটা বলতেছে আই কিচ্ছি না, আই কিচ্ছি না, কলমটা এটা বলে না। কলম আসলে বলতেছে যে তোমাকে দিয়ে বোঝানো হচ্ছে। যাই হোক,
সো গেল এইটা, আমরা অভ্যন্তরস্থ শক্তি বা অন্তস্থ শক্তি শিখলাম। এবার শোনো, এবার আমরা যে পার্টটা দেখবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা। এবার আমরা যে পার্টটা শিখবো সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা একটা কাজ করবা, আচ্ছা সরি, ঠিক আছে, কাশি, হ্যাঁ হ্যাঁ, না আমার আলহামদুলিল্লাহ, দোয়া রাখো তোমাদের মতো যে এই দোয়া মানে ওষুধটা যেন না হয়। তো এবার যে কাজটা সেটা হচ্ছে তোমার এই তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রের আমরা আর একটু বিস্তারিত ব্যাখ্যা লিখব। সো সবাই খাতায় একটু জোরে মানে বড় করে টাইটেল দাও যে ব্রিফ এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা অফ কি বলো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, সো খাতায় একটু টাইটেল দাও তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা, এবং সেটা আমরা কিভাবে লিখবো বলো, অঙ্কের ভাষায় থিওরি আকারে লিখবো। ঠিক আছে, সেটা বলার আগে তোমাদেরকে আরেকটা কথা আমি একটু বলে নিই। আমরা নাইন টেনে কিন্তু একটা জিনিস পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে নাইন টেনে আমরা পড়ছিলাম যে তরল পদার্থের প্রকৃত এবং আপাত প্রসারণ। আশা রাখি সবারই মনে আছে যে তরল পদার্থের ক্ষেত্রে আমরা যখন বাইরে থেকে তরল পদার্থের মধ্যে তাপ দিই, ডিরেক্টলি কিন্তু তাপটা তরল পদার্থ নেয় না। কে তাপ নেয় বলো? তাপটা নেয় না, এটা দেখানো যাবে না, সেটা হচ্ছে আমার বক্স, পেন্সিল রাখার বক্স। ঠিক আছে, সো দেখো এটা আসলে ওই প্রাণের পপকর্ন, এটা দিয়ে। সো তোমরা যদি এটার মধ্যে তরল নিয়ে নিচ থেকে আমরা তাপ দিতে থাকি, ফার্স্টে কিন্তু এই পাত্রটা কি করে বলো, তাপ নেয়, এবং এরপর পাত্র থেকে তরল পদার্থের মধ্যে কি হয় বলো, তাপটা সঞ্চালিত হয়। খেয়াল রেখো, আমরা যদি বাইরে থেকে কোনো একটা পদার্থের মধ্যে তাপ দিয়ে স্টার্ট করি, তাহলে ফার্স্টে সেই তাপটা কে নেয় বলো, তরল পদার্থের মধ্যে তাপ দিয়ে স্টার্ট করলে প্রথমে তাপ নেয় পাত্র। পাত্র গরম হওয়ার পর পাত্র থেকে ভিতরে তরল পদার্থটা কি করে, তাপ নেয়। এটা নাইন টেনের একটা কনসেপ্ট, এবং এই পাত্রের সাহায্যে আশা রাখি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। এবং শোনো, সেক্ষেত্রে আমাদের কি ছিল, তরল পদার্থের প্রকৃত প্রসারণ সমান সমান কি ছিল, মনে আছে সবার? ঠিক আছে, সবাই একটু ঝটপট লিখো তো দেখি, তরল পদার্থের প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে কি ছিল সম্পর্কটা। সবাই একটু ঝটপট কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাকে বলে দিচ্ছি সেটা আসলে কি ছিল। তরল পদার্থের প্রকৃত প্রসারণ সমান সমান পাত্রের প্রসারণ প্লাস ছিল আপাত প্রসারণ। ঠিক, তরল পদার্থের প্রকৃত প্রসারণ সমান সমান ছিল পাত্রের প্রসারণ প্লাস হচ্ছে আপাত প্রসারণ। ঠিক আছে, সো সেই কনসেপ্টটা আসলে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা আসলে কাজে লাগাবো। ঠিক আছে, ওকে। সো সবাই যারা জানো সম্পর্কটা একটু লিখে ফেলো। ঠিক আছে, হ্যাঁ অনেকেই আসলে ইয়ে করতেছে, যাই হোক, জোরে কি ভাই। সো হ্যাঁ, গ্লাস ভাং ব্যাম, আচ্ছা আচ্ছা, সো যাই হোক, সো আশা রাখি সবাই বুঝতেছে, অনেকে আবার লিখতেছে দেখো। সো উল্টাপাল্টা কথা না, আমরা কাজের কথাতে আসি। সো যেটা আমি বললাম, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমি একটু তোমাদেরকে ফিজিক্যালি এখানে এক্সপেরিমেন্টালি দেখাতে চাচ্ছি। ওকে, আসো। ওকে, দেখো এখানে সেটা হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। খেয়াল করো, প্রথম সূত্রের ব্যাখ্যা। ওকে, আচ্ছা, সো প্রথম সূত্রের ব্যাখ্যার মধ্যে ধরো আমি একটা পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে কি আছে বলো, গ্যাস আছে। আমি একটা পাত্র নিলাম, যে পাত্রের মধ্যে কি আছে বলো, গ্যাস আছে, এবং বাইরে থেকে আমি এই পাত্রে তাপ দিলাম। বাইরে থেকে আমি এই পাত্রে ডিকিউ পরিমাণ তাপ দিলাম। কতটুকু তাপ দিলাম, ডিকিউ। সো বাইরে থেকে যদি আমি এই পাত্রে ডিকিউ পরিমাণ তাপ দিই, সেই তাপটা এই পাত্রে দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে বলো, দুই ভাগে। কয় ভাগে, দুই ভাগে। প্রথমে কি হয় শোনো, প্রথমে এই যে তাপ দেয়া হইল, এই পাত্রটা ফার্স্টে আয়তনে কি হয় শোনো, পাত্রটা তাপ গ্রহণ করে আয়তনে একটু প্রসারিত হয়। পাত্রটা কি হয় বলো, তাপ গ্রহণ করে আয়তনে একটু কি হয় বলো, প্রসারিত হয়। সো খেয়াল করো, আমি বাইরে থেকে সিস্টেমে কতটুকু তাপ দিচ্ছি, ডিকিউ পরিমাণ। ডিকিউ হচ্ছে সিস্টেমে বলো ধৃত তাপ, সিস্টেমে যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিকিউ। ওকে, আচ্ছা, সেই পরিমাণ তাপ দিলে ফার্স্টে এই যে আমার মেইন পাত্রটা ছিল কালোটা, যেটা আয়তনে একটু কি হয়েছে, প্রসারিত হয়েছে। এই আয়তনে প্রসারিত করতে কাজটা হচ্ছে ডিডাব্লিউ। আয়তনে প্রসারিত করতে কাজ কত বলো, ডিডাব্লিউ। ওকে, সো এই ডিডাব্লিউ কাজের পর এই পাত্র থেকে তাপ গ্রহণ করে কে বলো, ভিতরে আমরা কি নিয়েছিলাম বলো, গ্যাস। ভিতরে আমরা কি নিয়েছিলাম বলো, গ্যাস। এই পাত্র থেকে তাপ গ্রহণ করে গ্যাস, এবং পাত্র থেকে গ্যাস তাপ গ্রহণ করে
গ্যাসের অভ্যন্তরস্থ শক্তির পরিবর্তন কত হয় বলো? ডিইউ। কত হয় বলো? ডিইউ। খেয়াল রাখা লাগবে, সিস্টেমে যখন আমরা বাইরে থেকে ডিকিউ পরিমাণ তাপ দিছিলাম, সে ডিকিউ পরিমাণ তাপ সিস্টেমে দুই ভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ, কয় ভাগে ভাগ হয়ে যায়? দুই ভাগে। একটা হচ্ছে ডিডাব্লিউ। ডিডাব্লিউ হচ্ছে এই সিস্টেমের উপর কৃত কাজ, যেটার জন্য সিস্টেমটা কি হয়? আয়তনে প্রসারিত হয়। এবং সেকেন্ড পার্টটা হচ্ছে ডিইউ। ডিইউটা কি বলো? এই গ্যাস কর্তৃক গৃহীত তাপ। ঠিক আছে, তো খেয়াল রাখা লাগবে, ডিডাব্লিউ হচ্ছে বলো, ডিডাব্লিউ কি? ডিডাব্লিউ হচ্ছে বলো সিস্টেমের কি বলো? উপরকৃত কাজ, এবং ডিইউ হচ্ছে গ্যাস কর্তৃক বলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সো দেখো এই ডিকিউ পার্টটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? মেইন সূত্রটা ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডিইউ। ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডিইউ। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বিস্তারিত ব্যাখ্যাটা আমি আবার একটু বলি, যে কোনো একটা সিস্টেম, এই কালো পাত্রটা ছিল আমার প্রাথমিক সিস্টেম, যার মধ্যে আমরা গ্যাস দিছিলাম। ওকে, সেখানে বাইরে থেকে যখন আমরা কি করি বলো? এই ডিকিউ পরিমাণ তাপ দিই, সেই তাপটা এখানে দুই ভাগে ভাগ হয়ে যায়। কি হয়? প্রথমে এই ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করে কি? কালো পাত্র। পাত্র তাপ গ্রহণ করে কি হয়? আয়তনে দেখো প্রসারিত হচ্ছে, এবং আয়তনে প্রসারিত হয়ে সেই কাজটা কত বলো? ডিডাব্লিউ। সো লিখলাম ডিডাব্লিউ। দেন এই ডিডাব্লিউ এর একটা পার্ট যেটা বললাম আয়তনে প্রসারিত হতে কৃত কাজ হচ্ছে ডিডাব্লিউ। দেন এখান থেকে তাপ গ্রহণ করে কি বলো? গ্যাসগুলো, এবং গ্যাসগুলো তাপ গ্রহণ করে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হয় বলো? ডিইউ। ঠিক আছে, সো ডিকিউ হচ্ছে সিস্টেমে প্রয়োগকৃত তাপ, ডিডাব্লিউ হচ্ছে বলো সিস্টেমের উপর কৃত কাজ। ঠিক আছে, এবং ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে, সো আমি এই পৃষ্ঠায় আবার একটু লিখে তোমাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা কি বলো? ডি কিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডি ইউ। ওকে বন্ধুরা, একটু ভালো করে লিখে নাও, ডি কিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডি ইউ। যেখানে ডি কিউ কি? ডি কিউ হচ্ছে বলো সিস্টেমে প্রয়োগকৃত তাপ, ডিডাব্লিউ হচ্ছে সিস্টেমের উপর কৃত কাজ, এবং ডিইউ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, আশা রাখি সবাই বুঝতে পারতেছো। সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও যে তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা সবাই। ঠিক আছে, হ্যাঁ। সো অনেকেই লিখতেছো, কোনো দুষ্টামি না ভাইয়া, কমেন্ট সেকশনে কাইন্ডলি একটু লিখে জানাও। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ, প্রশ্ন করার পর জানা থাকলে হ্যাঁ। সো আশা রাখি বোঝা যাচ্ছে। সো দেখো ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস হচ্ছে ডিইউ। ওকে, আচ্ছা আসো আবার একটু নর্মালি বলি। ঠিক আছে, সো এটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের কি, শোনো, সেটা হচ্ছে তোমার যখনই কোনো একটা সিস্টেমের বাইরে থেকে আমরা তাপ দিব, ধরো একটা আবদ্ধ বস্তু। ঠিক আছে, ওকে, যখন একটা আবদ্ধ বস্তুতে, একটা আবদ্ধ পাত্রের মধ্যে আমরা কি নিলাম বলো? গ্যাস নিলাম। ঠিক আছে, গ্যাস নেওয়ার পর সেখানে যদি আমি বাইরে থেকে হিট দেই, ঠিক আছে বস, ঠিক আছে, দেখো বাইরে থেকে যদি আমরা হিট দেই, সেই হিটটা দুই ভাগে ভাগ হয়ে যায় কোনো একটা আবদ্ধ পাত্রে। ঠিক আছে, তো ধরো একটা আবদ্ধ পাত্র, আমার এই পপকর্নের পাত্রটা, এই পাত্রের মধ্যে যদি আমি বাইরে থেকে হিট দেই এবং পাত্রবর্তী ধরো আদর্শ গ্যাস আছে, বাইরে থেকে হিট দিলে, বাইরে থেকে আমি যেই হিটটা দিচ্ছি সেটা হচ্ছে ডিকিউ পরিমাণ হিট। কতটুক হিট বলো? ডিকিউ পরিমাণ হিট। ওকে, সো ডিকিউ পরিমাণ হিটটাই পাত্রের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে? দুই ভাগে। প্রথম পার্ট কি করে? পাত্রের মধ্যে তাপ দিলে পাত্রটা কি হবে? আয়তনে একটু হলেও কি হবে? প্রসারিত হবে। বুঝা যাচ্ছে? প্রথম পার্ট হচ্ছে পাত্রটা আয়তনে একটু কি হবে বলো? প্রসারিত হবে। এটা হচ্ছে এক নাম্বার কাজ। এবং দুই নাম্বার কাজ হচ্ছে পাত্রটা আয়তনে প্রসারিত হওয়ার পর পাত্র থেকে এবার তাপ গ্রহণ করবে পাত্রের ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাস। ঠিক আছে, ওকে, সো পাত্র থেকে তাপ গ্রহণ করবে পাত্রের ভিতরের কি বলো? গ্যাস। ওকে, সো দুই ভাগে খেয়াল রাখো ভাইয়া। প্রথমে তাপ গ্রহণ করবে পাত্র, এবং এরপর পাত্র থেকে তাপ গ্রহণ করবে পাত্রের ভিতরের কি বলো? গ্যাস। সো দুই ভাগে কি হয়ে যায়? তাপটা ভাগ হয়ে যায়। সো ডিকিউ পরিমাণ তাপ যেহেতু দুই ভাগে ভাগ হয়ে যায়, এই কারণেই কিন্তু আমরা বারবার আসলে কি লিখি বলো? যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ। ওকে, মনে থাকবে। সো আমরা এখন এই টার্মিনোলজিগুলো একটু শিখবো। ঠিক আছে, সো আমরা মোটামুটি অনেক মানুষ এখানে ক্লাস করতেছি। তোমাদের আরেকবার একটা রিকোয়েস্ট, ক্লাসটাকে একটু তোমরা
কমেন্ট এবং শেয়ার করো। কমেন্ট এবং শেয়ার করে তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট, কলেজমেট এবং এইচএসসি ক্যান্ডিডেট যারা এবার আছে সবার কাছে একটু ক্লাসটাকে পৌঁছিয়ে দাও, যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, খুব ট্যাশ। আচ্ছা আচ্ছা, পানি খুব ট্যাশ। আচ্ছা যাই হোক, সো পানি ট্যাশের পরে আমি আবার একটু আমরা ফিরে আসি বাস্তব জগতে। সো আমরা যেটা দেখছিলাম সেটা আমি একটু আবার দেখাই তোমাদেরকে এখান থেকে। সো এখানে প্রথমে দেখো, আমি আবার একটু বলি। প্রথম সূত্রের ব্যাখ্যায় আমরা একটা সিস্টেমে বাইরে থেকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে সেটা এখানে দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ডিডব্লিউ আর একটা হচ্ছে ডিইউ। সো ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ। ওকে, তাহলে ডিকিউ কি? সিস্টেমে প্রয়োগকৃত তাপ। তোমরা একটু কাইন্ডলি লিখে নিবা, ডিকিউ হচ্ছে সিস্টেমে প্রয়োগকৃত তাপ। ওকে, দেন ডিডব্লিউ কি? সিস্টেমের উপর কৃত কাজ। দেন হচ্ছে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, যারা আছো অমি, ফারহান, তোমরা কেউ না কেউ একটু কাইন্ডলি লিখে দাও পরিচয়গুলো। ডিকিউ হচ্ছে সিস্টেমের উপর সিস্টেমে ডিকিউ হচ্ছে সিস্টেমে প্রয়োগকৃত তাপ। ডিডব্লিউ সিস্টেমের উপর কৃত কাজ। ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আমাদের এরিয়াতে আজান দিচ্ছে, আমি এখন একটু লিখবো, তোমরা জাস্ট একটু দেখবা। ঠিক আছে, পরবর্তীতে আমি সবকিছু তোমাদেরকে এক্সপ্লেইন করে বলবো। সো এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র, একটু লিখে নাও। আজানটা দিচ্ছে, আমরা কিছুক্ষণ অফ থাকি এবং এরপর আমি আবার সবগুলো বলতে থাকবো। ওকে, একটু ওয়েট করো, আজানটা শেষ হোক, এরপর আমরা টার্মিনোলজিগুলো আবার একটু বলবো। ঠিক আছে, একটু লিখে নাও সবাই, আমরা একটু ওয়েট করি আজানটার জন্য। ওইদিকে সামিয়া, ঠিক আছে, একটু লিখে নাও এখানে কোন পার্টটা কি মিন করে। ওকে, আচ্ছা, সো আমি একটু তোমাদেরকে টার্মিনোলজিগুলো একটু বলে দিই, আজানটা আমাদের এখানে শেষ হয়ে গেছে আসলে। সো খেয়াল করো এখানে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ। ডিকিউ হচ্ছে কি বলো, কমেন্টটা লাগবে আমার। ঠিক আছে, আমি একটু দেখি কমেন্ট সেকশনে কেউ কি লিখে জানাইছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ অনেকে, এই যে দেখো সাজিদ, ফারহান বন্ধুরা, সাজিদ অলরেডি কমেন্ট সেকশনে লিখে দিছে। আমি একটু তোমাকে বলি, যেখানে ডিকিউ হচ্ছে সিস্টেমে প্রয়োগকৃত তাপ। ডিকিউ কি? সিস্টেমে প্রয়োগকৃত তাপ। দেন হচ্ছে ডিডব্লিউ হচ্ছে সিস্টেমের উপর কৃত কাজ। সিস্টেমের উপর কৃত কাজ হচ্ছে ডিডব্লিউ। দেন হচ্ছে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ঠিক আছে, অলরেডি কমেন্ট সেকশনে লেখা আছে, তোমরা একটু কাইন্ডলি সবাই লিখে নাও। ওকে, আচ্ছা, সো খেয়াল করো এখানে আমরা চলে আসছি সামনে। সো দেন এখানে সিপি এবং সিপি দেখো আমি লিখেই দিছি। সিপি, এই সিপি কিন্তু ওই যে আমরা যে সিপির চিকেন খাই সেই সিপি না, আসলে ওই সিপির কথা শুনে আমারই চিকেন খেতে ইচ্ছা করতেছে।
তোমরা যদি কেউ পারো বাসায় পাঠাই দিও। সো দেখো সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এই পি দিয়ে প্রেসার বোঝায়। প্রেসার মানে কি বলো? প্রেসারের মানে হচ্ছে চাপ। সো খেয়াল রেখো সিপি, এই পি দিয়ে কি বোঝায়? প্রেসার বোঝায়। সো সিপি হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর একটু হইলো সিভি। ঠিক আছে, সিভিটা কি শোনো এখানে, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এই ভি দিয়ে কি বোঝায় বলো? ভি দিয়ে বোঝায় হচ্ছে আয়তন। সো সিপি পি দিয়ে বোঝায় হচ্ছে প্রেসার, চাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এবং আরেকটা হচ্ছে খেয়াল করো, সো কি বলো? সিভি, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, সো আমি এখন তোমাদেরকে টার্মগুলো একটু বলে দেই। ডিকিউ, যেটা আমরা অলরেডি কি আছে বলো, কমেন্ট সেকশনে সবকিছু লেখা আছে। যে ডিকিউ কি বলো? সিস্টেমের প্রয়োগকৃত তাপ। ডিডাব্লিউ সিস্টেমের উপর কৃত কাজ। ডিকিউ অফ ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। ওকে, দেন সিপি এবং কি বলো? সিভি। ওকে, আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে সিপি হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিবি হলো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, এবার আমি তোমাকে একটু টার্মগুলো একটু বলি। ডিকিউ, ডিকিউ যেটা ছিল সিস্টেমে প্রয়োগকৃত তাপ, সেটা হচ্ছে সিপি ইন্টু ডিটি। সিপি কি? সিপি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এবং ডিটি বন্ধুরা একটু লিখে নিও, ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ডিটি কি? তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, খেয়াল রেখো। সো ডিপি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। ওকে, আচ্ছা, দেন আসো ডিডাব্লিউ। ডিডাব্লিউ হচ্ছে সিস্টেমের ওপর কৃত কাজ। সেই কাজের জন্য ফার্স্টে হলো পি, পি হলো চাপ, এবং ডিভি, ডিভি কি? ডিভি হলো আয়তনের পরিবর্তন। ডিভি কি? আয়তনের পরিবর্তন। সোজা সোজা, ঠিক আছে ঠিক আছে, ওকে আচ্ছা। সো ডিভি কি বলো? ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। দেন আসে হচ্ছে সিভি। সিভি কিন্তু জানি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এবং ডিটি কি বলো? ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সেখানে নতুন যে টার্মগুলো আমি বললাম, সিপি সিভি অলরেডি লেখা আছে। ডিটি তাপমাত্রার পরিবর্তন, ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। একটু লিখে দাও সবাই, লিখে নিও সবাই। ডিটি তাপমাত্রার পরিবর্তন, পিতে হলো চাপ, ডিভি হইল আয়তনের পরিবর্তন। এই আমরা শিখলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডি কিউ, ডিডাব্লিউ এবং ডিইউ। ওকে, তিনটা টার্ম খেয়াল রেখো, ডিকিউ, ডিইউ আর হচ্ছে ডিডাব্লিউ, এবং তিনটা টার্মের জন্যই যা যা লাগে তা তা আমরা শিখলাম। এবং এখান থেকে তাহলে এই সূত্রটাকে যদি আমরা এই ডাটাগুলো এখানে বসাই দিই, তাহলে আমরা দেখো ডিকিউ এর মান সিপি ডিটি, তাহলে আমরা লিখতে পারি সিপি ডিটি সমান সমান ডিডাব্লিউ এর মান হচ্ছে পিডিভি, তাহলে ইকুয়াল টু পিডিভি প্লাস ডিইউ। আচ্ছা, সো খেয়াল করো, ডিইউ, ডিইউ এর মান হচ্ছে সিভিডিটি, সিভিডিটি। সো এই হচ্ছে আমাদের কি বলো টোটাল ফর্মুলাটা। সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। আমি জাস্ট ডি কিউ, ডিডাব্লিউ, ডিইউ এই তিনটার ভ্যালুর জায়গাতে এই তিনটা মান সিরিয়ালি কি করলাম বলো? বসাই দিলাম। ঠিক আছে, ওকে, খেয়াল রেখো। আচ্ছা, তো আশা রাখি সবাই কিন্তু বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা, তো এবার তোমাদের জন্য সবার জন্য একটা ক্লাস ওয়ার্ক। তোমাদের জন্য যে ক্লাস ওয়ার্কটা, সেই ক্লাস ওয়ার্ক হচ্ছে তোমরা সবাই এখনই কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাও, বদ্ধ সিস্টেমে কি স্থির থাকে এবং কি চেঞ্জ হয়। আমরা কিছুক্ষণ আগে বদ্ধ সিস্টেম শিখছিলাম না? সো বদ্ধ সিস্টেম কি বিনিময় করতে পারে এবং কি পারে না, সেটা একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, ওকে। বদ্ধ সিস্টেমে আচ্ছা, আমি একটু বলি, বদ্ধ সিস্টেমে কি কি বিনিময় করা সম্ভব আর কি কি সম্ভব না, সেটা একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও। যারা ক্লাস করতেছো এই মারামারি দুষ্টামি না ভাইয়া, সবাই একটু কমেন্ট সেকশনে এটা লিখে জানাও যে বদ্ধ সিস্টেম, আমরা তিনটা সিস্টেম পড়ছিলাম, কি কি বলো? উন্মুক্ত সিস্টেম, দেন হচ্ছে তোমার বদ্ধ সিস্টেম, এবং ফাইনালি ছিল বিচ্ছিন্ন সিস্টেম। সো বদ্ধ সিস্টেমে কি বিনিময় করা সম্ভব আর কি সম্ভব না, সেটা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমরা সবাই লিখে জানাও। দেখি কে কত আগে, কার আগে সবচেয়ে লিখতে পারো। ঠিক আছে, সো একটু দেখতে যাচ্ছি, সবাই একটু কাইন্ডলি লেখো কমেন্ট সেকশনে। সো ওকে, আচ্ছা, হ্যাঁ অনেকে লিখতেছে জি ভাইয়া বোঝা যায়। হ্যাঁ, ক্লাস তো বোঝা যাবে ভাইয়া, দুষ্টামি করো না, ক্লাসে একটু ঠিকভাবে দেখো এখানে। সো হ্যাঁ, বদ্ধ সিস্টেমে কি হয় সেটা আমি একটু দেখতে চাচ্ছি। বদ্ধ সিস্টেমে হ্যাঁ, রিদি ফারিহা ঐশী লিখছো শুধু শক্তি, শক্তি কি বিনিময় হয় নাকি হয় না? ঠিক আছে, শক্তি বিনিময় করে, ভর না। রিদি, থ্যাংক ইউ আপু। তাপ বিনিময় করতে পারে, ভর না। হ্যাঁ, থ্যাংক ইউ আলিফ। ঠিক আছে, দেন হচ্ছে তাহলে অনেকে আসলে ঠিক কথা লিখতেছো।
কে কে লিখতেছো আমি একটু বলি। এখানে নিহাল, দেন হচ্ছে জেবা ফারিহা, মাত্র আসছো এতদিন পর, মাঝখানে অনেকগুলা ক্লাস হয়ে গেছে জেবা ফারিহা। তো দেখো নিহাল, দেন হচ্ছে ঐশী, হৃদি, আলিফ, সুমাইয়া, নওশিন, দেন হচ্ছে মাহি, সিলমি, ঠিক আছে, অমি, মালিহা, এরপর হচ্ছে ইয়াকুত, পারভিন, ইমাম, সাজিদ, ফারহান, মুনতাকিম, পিয়াল, ঠিক আছে, রুদ্র, অনেকে আসলে হ্যাঁ, দেন হচ্ছে মিথিলা, দেন হচ্ছে আসিফ, সাবিত, সাকিব, হ্যাঁ অনেক মানুষ আসলে, দীপ, অর্ণব, সবাই আসলে অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, কারণ আসলে না হলে বলতে পারতা না। থ্যাংক ইউ ক্লাসগুলো ঠিকভাবে করার জন্য। আর দুষ্টামি করো না ক্লাসের মধ্যে, কমেন্ট সেকশন আমি দেখতেছি অনেকে দুষ্টামি করো, দুষ্টামি না করে আসলে ঠিকভাবে ক্লাসটা করো, কারণ তোমার কাছে কিন্তু আর কোনো ওয়ে নাই। এরকম সিচুয়েশন আর কয়দিন থাকে সেটা কিন্তু শুধুমাত্র আল্লাহ পাক জানেন। সো অবশ্যই তোমার কাছে আর কোনো ওয়ে নাই, তুমি বাসা থেকে বের হইতে পারবা না, কলেজ টোটালি অফ। দেখো এখানে এই যে অমি, শান্ত, দেন হচ্ছে ইমন, সিফাত, জুবায়ের, ওরা কিন্তু এই 1 তারিখ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল, এবং দেখো ওদের পরীক্ষা পর্যন্ত পোস্টপোন হয়ে গেছে তোমাদের এই করোনা ভাইরাসের কারণে। সো এটা আসলে আমরা যদি মানে ফেস না করতে পারি তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবো। আর পড়াশোনা বন্ধ রাখলে দেখবা তোমার নিজের কাছে সবকিছু বই খুলে নতুন নতুন লাগে। সো এই জন্যই প্রতিদিন আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টা মাঝে মাঝে আমরা এই ক্লাসগুলো নিব। ক্লাসগুলো অবশ্যই খুব সুন্দর করে মানে টাইমলি চলে আসবা, ভাইয়াও চাবো টাইমলি অ্যারেঞ্জ করার জন্য, যদি একটু এদিক সেদিক হয়ে যায়, ঠিক আছে। সো ক্লাস অবশ্যই ঠিক টাইমে করতে হবে এবং ঢিলামি দিলে হবে না, একটু সিরিয়াস থাকা লাগবে। যেখানে অনেক মারামারি দেখতে পাচ্ছে, যে কে লিখছে চানাচুর এগুলা সেগুলা খবর আছে, আমি আজকে ক্লাস শেষে ধরবো সবাইকে, ঠিক আছে। সো এইসব আজে বাজে কমেন্ট আসলে না করা উচিত, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা করো, ক্লাসের মধ্যে কোয়েশ্চেন করো, জিজ্ঞেস করো। তুমি যদি বাড়তি কোনো শর্টকাট সূত্র জানো সেগুলো ক্লাসে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। অনেকেই কিন্তু জানো, যারা সেকেন্ড ইয়ারে তোমাদেরকে কিন্তু আমি অনেক শর্টকাট সূত্র শিখাইছিলাম, যতটুকু আমি জানি অবজেক্টিভের জন্য। সেগুলো যদি তুমি এখানে শেয়ার করো, তোমার নিজের একবার পড়া হয়ে যায়, প্লাস কিন্তু ভাই যেটা হয়, আমাদের ফার্স্ট ইয়ারের যে বন্ধু, মানে ফার্স্ট ইয়ার না, নিউ সেকেন্ড ইয়ার যারা এই বছর মাত্র সেকেন্ড ইয়ারে উঠলো, ওদের জন্য কিন্তু একটু হেল্পফুল হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, কতক্ষণ হইলো ক্লাসটা? আচ্ছা, সো অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, সো এবার আসো, কোনো সমস্যা নাই ভাইয়া। এবার যে পার্টটা আমরা পড়বো সেগুলো টাইটেল দিবা হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, সাম থার্মোডাইনামিক সিস্টেমস। ওকে, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে। সিস্টেম গেল, এবারের টাইটেল কিগুলো হবে বলো? প্রক্রিয়া। সবাই খাতায় টাইটেল দিও, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো মুনতাকিব মাহমুদ, আমি ভাইয়া কমেন্ট করলি, হিট, ইশতিয়াক, হ্যাঁ হ্যাঁ, দুনিয়া তো ইশতিয়াক আসলে এমনি চলে না, দুনিয়া আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো চাইলেই আসলে ক্লাস পাওয়া যাবে না, ওয়েট করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি কোন ইয়ার, না ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, আচ্ছা আচ্ছা, যাই হোক। সো কোনো ব্যাপার না ভাইয়া, আমরা চলে আসছি হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়াতে। সো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, খেয়াল রাখবা, ইংলিশে যেটাকে আমরা সিস্টেম বলছিলাম সেটাই আসলে বাংলায় হচ্ছে প্রক্রিয়া। সো ওইগুলাতে কোনো ফিজিক্যাল ইয়ে ছিল না, যে আমরা সিস্টেম 3টা সিস্টেম পড়ছিলাম, এবং ওগুলার কোনো কি ছিল না বলো, ফিজিক্যাল বা কোনো মানে সমীকরণ বা রাশিমালা ছিল না, ইন্টারপ্রিটেশন ছিল না, প্রতিপাদন ছিল না। আমরা শুধু শিখছিলাম হচ্ছে যে, বলো 1 নম্বরটা কি ছিল? 1 নম্বরটা ছিল হচ্ছে উন্মুক্ত সিস্টেম, ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না। দেন ছিল বদ্ধ সিস্টেম, শুধুমাত্র বলো শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। এবং ফাইনালি ছিল বিচ্ছিন্ন সিস্টেম, যেটা ভর এবং শক্তি কোনোটাই কি করতে পারে না বলো, বিনিময় করতে পারে না। ওকে, সো খেয়াল করো, এবার আমরা যে পার্টগুলা শিখবো সেগুলোর আসলে কি থাকবে বলো, রাশিমালা থাকবে। প্রথম যে টার্মটা দিয়ে আমাদের ক্লাস আজকে মানে আমরা এই প্রক্রিয়ার পার্টটা পড়বো, সেটার নাম হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। কয়েকটা নাম আছে, তোমরা একটু লিখে নাও। সমচাপীয় প্রক্রিয়া, ইনফ্যাক্ট আসলে 4টা নাম, মোট কয়টা বলো, 4টা টার্ম আছে এখানে। সমচাপীয়, সম আয়তনীয়, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মোট কয়টা? 4টা টার্ম। সমচাপীয়, সম আয়তনীয়, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। সো সম যার সাথে আছে, সম কথাটা যার সাথে আছে সে হলো স্থির। যেমন যখন আমি সমচাপ বলবো তার মানে এক্ষেত্রে চাপ স্থির থাকবে। যখন আমি সম আয়তন বলবো তার মানে এক্ষেত্রে আয়তন স্থির থাকবে। সমষ্ণ,
সমষ্ণ মানে সম উষ্ণতা এই টাইপের। সো যখন সমষ্ণ বলবো তার মানে কি বলো, উষ্ণতার আরেকটা নাম কি, তাপমাত্রা, তখন তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে, খেয়াল থাকবে। সো কোন ক্ষেত্রে কোনটা ফিক্স এটা তোমাকে একটু কি রাখা লাগবে বলো, মনে রাখা লাগবে। আচ্ছা, সো আসো আবার আমরা চলে যাই এর মধ্যে। টাইটেল হবে 1 নাম্বার বিভিন্ন প্রক্রিয়ার, 1 নাম্বারটা হচ্ছে কি বলো, সমচাপ প্রক্রিয়া। 1 নাম্বারটা কি বলো, সমচাপ প্রক্রিয়া। ওকে, আসো সবাই আবার খাতা কলম নিয়ে ফেলো এখানে। আচ্ছা, আমি তো প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া, প্রক্রিয়ার 1 নাম্বারটা হচ্ছে তোমার কি প্রক্রিয়া বলো, সমচাপ। ওকে, সো প্রক্রিয়ার 1 নাম্বারটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, সো এই প্রক্রিয়াটা আমি একটু বলি। যেহেতু সম কথাটা কার সাথে আছে বলো, সম কথাটা আছে চাপের সাথে, তার মানে এক্ষেত্রে কি ফিক্স থাকবে বলো, চাপ ফিক্স থাকবে। তো তুমি সমচাপ প্রক্রিয়ায় কি বলবা, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। ঠিক আছে, সিস্টেমের কি পরিবর্তন হয় না, চাপের কোনো পরিবর্তন হয় না। তো চাপের পরিবর্তন হয় না মানে এই প্রক্রিয়ায়, সমচাপীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তন হয় না মানে ডিপি এর মান কত হবে, 0। ডিপি মানে কি, চাপের পরিবর্তন, ডিফারেন্স অফ প্রেসার, চাপের পরিবর্তন। তো সমচাপীয় প্রক্রিয়ায় ডিপি এর মান কত হবে বলো, 0। ঠিক আছে, খেয়াল রাখা লাগবে। এটা কি প্রক্রিয়া বলো, সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়া হচ্ছে এটা, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সিস্টেমের চাপ স্থির থাকে, তাকে বলা হয় সমচাপীয় প্রক্রিয়া। ওকে, গেল এটা 1 নাম্বারটা। দেন আসো নাম্বার হচ্ছে তোমার 2 নাম্বার, এটা হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। কি বলো, সম আয়তন প্রক্রিয়া। সো বুঝতেই পারতেছো, সম আয়তন প্রক্রিয়া। সো এখানে সময়ের সাথে কি আছে বলো, আয়তন আছে। সো সমর সাথে যদি আয়তন থাকে তার মানে কি, এক্ষেত্রে কি ফিক্স থাকবে, আয়তন। সো আয়তন যদি ফিক্স থাকে, সম আয়তন, আয়তন যদি ফিক্স থাকে, পরিবর্তন না হয়, তাহলে আমরা ডিভি কত লিখবো বলো, 0 লিখবো। ডিভি কত লিখবো বলো, 0। সো সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞায় তুমি কি বলবা শোনো, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সিস্টেমের আয়তন স্থির থাকে, তাকে বলা হয় সম আয়তনীয় প্রক্রিয়া। মনে থাকবে ভাইয়া, এক্ষেত্রে ডিবি হইল 0। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ডিডাব্লিউ বের করছিলাম, ডিডাব্লিউ এর মান হচ্ছে পিডিভি। সো এখান থেকে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে। সমায়তনীয় প্রক্রিয়ায় কি বলো, সমায়তনীয় প্রক্রিয়ায় ডিভি এর মান হচ্ছে 0। এক্ষেত্রে আরো মনে রাখা লাগবে, যেহেতু আমার ডিভি এর মান 0 এবং ডিডাব্লিউ ছিল পিডিভি, তো সমায়তনীয় প্রক্রিয়ায় ডিডাব্লিউ হচ্ছে পি ইন্টু ডিভি এর মান তো 0 0, তাহলে 0। তাহলে সমায়তনীয় প্রক্রিয়ায় ডিভি 0, ডিডাব্লিউ এর মানও কিন্তু 0। ওকে, সো ডিডাব্লিউ যদি 0 হয়ে যায়, ডিডাব্লিউ 0, তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হবে বলো, ডিডাব্লিউ যদি 0 হয়ে যায়, ডিকিউ ইকুয়াল টু হবে ডিইউ। খেয়াল রাখবে, আমি আবার বলি, সমচাপ, চাপ যেহেতু আছে সুতরাং এক্ষেত্রে কি বলো, চাপ ফিক্স, তার মানে কি বলো, ডিপি এর মান 0। সম আয়তন, সম কথাটা কার সাথে, আয়তনের সাথে, তার মানে এক্ষেত্রে আয়তন ডিভি হলো 0। সো ডিভি যদি 0 হয়, পি ইন্টু ডিভি, এই ডিভি 0 হইলে কি হবে বলো দেখি, পি ইন্টু 0, ডিডাব্লিউ এর মান, ডিডাব্লিউ 0 চলে আসবে। এখন ডিডাব্লিউ যদি তোমার 0 হয়, ডিডাব্লিউ 0 হলে ডিকিউ ইকুয়াল টু, ডিডাব্লিউ তো 0, ডিকিউ ইকুয়াল টু ডিইউ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ। বোঝা যাচ্ছে সবার ভাইয়া, আশা রাখি। তো দুইটা গেল, কি কি গেল বলো, সমচাপ গেল, সম আয়তন গেল, মনে থাকবে ভাইয়া দুইটা। 3 নাম্বারটা চলে আসি। 3 নাম্বারটা কি শোনো, 3 নাম্বারটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। কি নাম বলো, সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়া। ওকে, একটু লিখে নাও সবাই। 3 নাম্বারটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ায় কি হবে শোনো, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ মানে সমান উষ্ণতা। ঠিক আছে, সমষ্ণ হচ্ছে সমযোগ উষ্ণ। ঠিক আছে, আমি একটু লিখে দেখাই, সমযোগ উষ্ণ। ঠিক আছে, সমযোগ উষ্ণ। সো সমান কি থাকা লাগবে বলো, উষ্ণতা থাকা লাগবে। সো সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে এই টাইপের প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এবং সমষ্ণ প্রক্রিয়াতে তুমি কি বলবা, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের কি স্থির থাকে বলো, তাপমাত্রায় স্থির থাকে। এক্ষেত্রে তাপমাত্রায় স্থির। সো তাপমাত্রা যদি স্থির থাকে তার মানে কি 0 বলো দেখি ভাইয়াকে, ডিটি 0।
তাপমাত্রা স্থির থাকলে কি শূন্য বলো, ডিটি শূন্য। খেয়াল রেখো। সো এই ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকলে ডিটি হচ্ছে তোমার শূন্য। ওকে, সো মনে রাখবা সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। সমস্ত প্রক্রিয়ার সংজ্ঞায় কি বলবো, যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে সমস্ত প্রক্রিয়া বলে। ঠিক আছে, এবং সমস্ত প্রক্রিয়ায় কি থাকে বলো, তাপমাত্রায় স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকার কারণে ডিটি হলো শূন্য। এবং খেয়াল রাখবে একটা জিনিস, যেহেতু সিস্টেমের তাপমাত্রা স্থির, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রা বাড়তেছেও না কমতেছেও না, এই কারণে এদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ কত হবে বলো, ডিইউ হবে 0। ঠিক আছে, খেয়াল রাখবা যেহেতু তাপমাত্রা স্থির, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ কত হবে বলো, 0। সো ডিইউ যদি 0 হয়ে যায়, আমাদের মেইন ফর্মুলাটা কি ছিল খেয়াল করো, এখানে আসো। সো দেখো এখানে মেইন ফর্মুলাটা ছিল ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ, একটু ক্লোজ। ঠিক আছে, আচ্ছা। সো ডিইউ যদি শূন্য হয়ে যায়, ডিইউ যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি বলো, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। কি লেখা যায় বলো, ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। ঠিক আছে, ওকে। সো এটা একটু মনে রাখবা যে সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রায় স্থির থাকে, এবং তাপমাত্রায় স্থির থাকার কারণে ডিটি হচ্ছে শূন্য। ডিটি শূন্য অর্থাৎ সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপমাত্রার অপরিবর্তিত থাকলে, পরিবর্তন না হলে সেক্ষেত্রে কি হবে বলো দেখি, ডিইউ। ডিইউ কি হবে বলো, ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সেটাও শূন্য। এবং ডিইউ যদি শূন্য হয় তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিরেক্টলি কত বলো, ডিডাব্লিউ। ঠিক আছে, আচ্ছা। এবার এখান থেকে একটা এক্সট্রা জিনিস তোমাকে লিখে নেওয়া লাগবে, সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ। কি লিখবা, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা হচ্ছে বন্ধু এন আর টি লন V2/V1। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। সবাই একটু খেয়াল করো বন্ধু, এখানে এখানে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ কি বলো, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ। ঠিক আছে, কত বলো, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে এনআরটি লন V2/V1। মনে থাকবে, ধরো কোনো একটা সিস্টেমের তাপমাত্রা তোমার ফিক্স, তাপমাত্রা স্থির থাকলে সেটা সমস্ত প্রক্রিয়া, এবং এক্ষেত্রে তার আয়তন V1 থেকে যদি V2 তে উন্নীত হয়, তাহলে খেয়াল রাখবা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা কি বলো, সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা হচ্ছে এনআরটি লন V2/V1। কি বলো, এনআরটি লন V2/V1। ওকে, তো সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে এনআরটি লন V2/V1। এনআরটি লন V2/V1, এটাই হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কি কাজ বলো, কৃত কাজ। ওকে, আচ্ছা। সেটা যেন আমাদের কখনোই কি না হয় বলো, ভুল না হয়। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ। এবং আরেকটা জিনিস, সমস্ত প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা স্থির থাকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে তাপমাত্রা স্থির থাকলে কার সূত্রগুলো প্রযোজ্য বলো, বয়েলের সূত্র প্রযোজ্য। ঠিক আছে, বয়েলস ল, সমস্ত প্রক্রিয়ায় বয়েলের ল প্রযোজ্য। সেটা হচ্ছে P1V1 সমান সমান P2V2। ওকে, P1V1 সমান সমান কি বলো, P2V2। ঠিক আছে, সো আমি একটু সামারি করি, তোমাদের পুরোটা পার্ট খেয়াল করো। সমস্ত প্রক্রিয়ায় সংজ্ঞায় কি বলবা বলো, যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রায় স্থির থাকে তাকে বলা হয় সমস্ত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকার কারণে ডিটি, চেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে 0। দেন এই প্রক্রিয়ায় ডিইউ শূন্য। ডিইউ কি, ডিইউ হচ্ছে বলো অন্তস্থ শক্তির পরিবর্তন, সেটা শূন্য। এবং ডিইউ যদি শূন্য হয়ে থাকে, সো দেখো খেয়াল করো এখানে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ। ডিইউ শূন্য হয়ে গেলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। সো ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র হচ্ছে এনআরটি লন V2/V1, এবং এক্ষেত্রে বয়েলের সূত্র P1V1 ইকুয়াল টু P2V2, এটা প্রযোজ্য। ঠিক আছে, গেল 3 নাম্বার। এবং ফাইনালি হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারের নাম হচ্ছে রুদ্ধতাপীয় অবলিক সমতাপীয় প্রক্রিয়া। কি নাম বলো, রুদ্ধতাপীয় অবলিক সমতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, ওকে। তো এরপর একটা হচ্ছে রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কয়টা বাজে এক্স্যাক্টলি, কতক্ষণ সামিয়া? আচ্ছা, সো এরপর একটা হচ্ছে রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, সামিউল বসি, যখন কোনো বস্তু হঠাৎ ফাটে তখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, হ্যাঁ হ্যাঁ,
অমি ভাইয়ার কমেন্টের রিয়াকশন, আচ্ছা যাই হোক। সো শোনো, অলমোস্ট আসলে যেটা আমি তোমাকে বললাম, ঠিক আছে, হ্যাঁ, এক একটার বেলা এক একটা জিনিস কিন্তু ফিক্স থাকে, হ্যাঁ। সো ক্লাস শেষে আমি টোটাল লেকচারটা গ্রুপে কিন্তু আসলে আপলোড করে দিব, দেখবা মুনতাকিম বা অন্য যারা আছে, মুনতাকিম অথবা অমি, ওরা কি করে গ্রুপে কিন্তু লেকচারটা আপলোড করে দেয়। লেকচার আপলোডেড লেকচার থেকে তুমি কিন্তু হেল্প নিতে পারো, ঠিক আছে। এবং যেটা আমি তোমাকে বললাম, আমরা এই রুদ্ধতাপীয় বা সমতাপীয় এই পার্ট থেকে আসলে নেক্সট এই সেকেন্ড পেপারের চ্যাপ্টার ওয়ানের যে লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ, ওখানে শুরু করব, ঠিক আছে। আমরা অনেকটুকুই আসলে পড়ে ফেলছি ভাইয়া, চ্যাপ্টারটা আসলে বিশাল বড়। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা যতদিন এরকম থাকে ততদিনই আসলে পড়তে থাকবো ইনশাল্লাহ। সো ক্লাস কেমন লাগলো, ক্লাস কতটুকু ইফেক্টিভ হচ্ছে তোমার জন্য, তোমার এই বন্ধের এই দুর্যোগময় এপিডেমিক্যাল সিচুয়েশনে বাসায় বসে ভাইয়ার এই লাইভ ক্লাসগুলো তোমাকে কি হেল্প করতে পারতেছে কিনা, বা তুমি খুশি কিনা, সেটা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও, ঠিক আছে। তোমাদের কমেন্টগুলো পড়ি, আমি কিন্তু সবগুলো কমেন্টই পড়ার ট্রাই করি আসলে ক্লাস শেষে, কারণ এমনি তো ক্লাস দিব না, কমেন্ট পড়বো, সেই জন্য পরবর্তীতে আসলে একটু পড়ি। সো তোমরা অবশ্যই জিনিসগুলো ভালো করে একটু দেখবা, লেকচারটা আপলোড করেই দেওয়া হবে। সো ক্লাসগুলো বোঝা যাচ্ছে কিনা ঝটপট, সবাই অলমোস্ট কত 56 জন ক্লাস করতেছো। সো অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি একটু দেখতে চাই যে তোমরা জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা, ওকে। সো আমরা কিন্তু আজকে 3টা টার্মিনোলজিগুলো দেখলাম, 3টা জিনিস সম্পর্কে। আমরা আসলে আজকে কি কি পড়লাম বলো? সমচাপীয় প্রক্রিয়া পড়লাম, সম আয়তনীয় প্রক্রিয়া পড়লাম, সমষ্ণ প্রক্রিয়া পড়লাম, ঠিক আছে। এই 3টা আমাদের পড়া শেষ হয়ে গেছে এবং আমরা নেক্সট ক্লাসে শুরু করবো কোত্থেকে? রুদ্ধতাপীয় বা সমতাপীয় থেকে। সো তোমরা একটু যে বললাম কমেন্ট সেকশনে একটু লিখো যে ক্লাসটি বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ, নিরুপমা এটা থেকে নেক্সট ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ আপু, এই মেয়েটা অনেক ভালো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এটা শেষ করে দেন, না এটা শেষ করবো আলিফ, সমস্যা নাই, ইনশাল্লাহ হবে বন্ধু। সো ভালো ছিল ভাইয়া, ভালো হচ্ছে। সাবিত, থ্যাংক ইউ সাবিত। নিহাল, হ্যাঁ হেল্প হচ্ছে ভাইয়া, অনেক মজা লাগে, নিরুপমা মজা বলে লাগে। আচ্ছা যাই হোক, দেম হচ্ছে অর্ণব, ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, খুশি মানে অনেক খুশি, থ্যাংক ইউ ফারিয়া ঐশী, আসলে অনেকদিন দেখা হয় না ভাইয়া। সুমাইয়া মিম, আচ্ছা থ্যাংক ইউ আপু, ক্লাসগুলা কইরো, ঠিক আছে। আর ভালো করে একটু বাসায় একটু পড়াশোনা কইরো, বইগুলা নিও, ঠিক আছে। ইফেক্টিভ আছে জাহিদুল ইমান, হ্যাঁ অনেক ইফেক্টিভ এমনি তো। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। সো এই তো যারা ক্লাস করতেছো, আচ্ছা বিসিএস এর বই দেখা যায় তো, সবাই একটু দোয়া রাখো আসলে ভাইয়া। আসলে লাইফে একটু ইচ্ছা আছে, দেখি একটু ট্রাই করে দেখি পারি কিনা ভাই। আসলে পড়াশোনা হয় না, আসলে পড়াশোনা আমি এই অফিস, দেন হচ্ছে তোমার জানো তো কিছু বিজনেস করি, দেন তোমাদেরকে পড়াই, ঠিক আছে। এই কাজগুলো করতে করতে আসলে বিসিএস এর জন্য কখনো পড়তেই পারি না। তো এটা আমার নিজের জন্য একটা আক্ষেপ, দোয়া রাখো যেন একটু পড়ার সুযোগ পাই। আর এই তো, মানুষ অনেক অনেক কথা বলে আসলে, অনেক মানে অনেকের কাছে অনেক সময় ছোট হয়ে যায় আসলে, অনেক অনেক উল্টাপাল্টা কথাও বলে। সো ভালো করতে পারলে তো অবশ্যই ভালো, তোমাদের অনেকে আমাকে অনেক হেল্পও করো আমি জানি, তোমরাও জানো ভাইয়া। সো একটু দোয়া রাখো আমার জন্য যেন আমি একটু পড়তে পারি ভাই, হ্যাঁ। আর এই বাসা থেকে বের হয়েও না একদম, ইনশাল্লাহ কালকে অবশ্যই লাইভ ক্লাস করতে আসবা। কালকে আমি জৈব যৌগের উপর, জৈব যৌগের সেকেন্ড পার্টটার ক্লাস নিব। জৈব যৌগের পার্ট 2 হবে কালকে, অনেকগুলা লেকচার। সো পার্ট 2 হচ্ছে কালকে, সাথে হচ্ছে ম্যাথের 10.3। সো এই দুইটা হবে ইনশাল্লাহ কালকের লাইভ ক্লাসে, 3টায় এবং কয়টায় বলো? 5টায়, ঠিক আছে। সো এই তো, আর সবাই একটু দোয়া রাখো, নিজেরা সেফ থাইকো, বাসায় থাইকো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কি বলো ক্লাসে লিখে জানাও, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকো। আর বাবা মার কথা শুনো, বাসা থেকে একদম বের হয়েও না। আর দোয়া রাখো, নামাজ কালাম পড়ো, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নামাজটা অবশ্যই পড়ো, কারণ যেহেতু বাসায় থাকতেছে তোমাদের জন্য নামাজ পড়াটা অনেক ইজিয়ার হবে, ঠিক আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, কালকে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ।